ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতির মধ্য দিয়ে যেন ইতিহাসের দায় মেটাল ব্রিটেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ব্রিটেনের হাত ধরেই মধ্যপ্রাচ্যের মানচিত্রে জন্ম নেয় ইহুদি রাষ্ট্র ইসরায়েল। তখনই ব্রিটেনের প্রতিশ্রুতি ছিল ইহুদিদের মতো এই অঞ্চলের বাস্তুচ্যুত মানুষের জন্যও একটি ভূখণ্ডের স্বীকৃতি। কিন্তু তখনকার চুক্তিতে ফিলিস্তিন কথাটির উল্লেখ ছিল না, আর সেই সুযোগেই ফিলিস্তিন রাষ্ট্রকে বরাবর অস্বীকার করে এসেছে ইসরায়েল। সেই ইঙ্গিতই পাওয়া গেল ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের বক্তব্যে। তার মতে এটি কেবল কূটনৈতিক সিদ্ধান্তই নয়, বরং দ্বিরাষ্ট্রিক সমাধানের প্রতি ইতিহাসের দায় মেটানো। মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান সংকটের প্রেক্ষাপটে আমরা শান্তি ও দুই রাষ্ট্রভিত্তিক সমাধানের সম্ভাবনা টিকিয়ে রাখতে পদক্ষেপ নিচ্ছি। এর অর্থ হল একটি নিরাপদ ও সুরক্ষিত ইসরায়েল এবং একটি কার্যকর ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা করা। একই পথে হাঁটল কানাডা, অস্ট্রেলিয়া আর পর্তুগালও। এর মধ্য দিয়ে জাতিসংঘের ১৯৩টি সদস্য রাষ্ট্রের মধ্যে ফিলিস্তিনকে স্বীকৃতি দেয়া দেশের সংখ্যা দাঁড়াল ১৫১টিতে। ফলে নিরাপত্তা পরিষদে ইসরায়েলের মিত্র এখন শুধুই যুক্তরাষ্ট্র। জাতিসংঘের সাধারণ অধিবেশনের ঠিক আগে ঘটনাটি ফিলিস্তিনের জন্য নৈতিক ও কূটনৈতিক বিজয়, যাকে আশার আলো বলছেন ফিলিস্তিনের রাষ্ট্রপতি মাহমুদ আব্বাস। হামাসের কাছে এটি আন্তর্জাতিক অঙ্গনে ইসরায়েলকে একঘরে করার প্রচেষ্টা, আর ইসরায়েলের কাছে এই স্বীকৃতি হামাসের জন্য পুরস্কার। যারা ৭ই অক্টোবরের ভয়াবহ হত্যাযজ্ঞের পরে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিচ্ছেন, তাদের জন্য একটি স্পষ্ট বার্তা হচ্ছে, আপনারা সন্ত্রাসকে পুরস্কৃত করছেন। জর্ডান নদীর পশ্চিমে কোনো ফিলিস্তিন রাষ্ট্রের জন্ম হবে না। জুদিয়া ও সামারিয়ায় ইহুদি বসতির সংখ্যা দ্বিগুণ করেছে এবং এই পথেই আমরা চলব। গাজায় গণহত্যার বৈধতা দিতে বরাবর একই অজুহাত দিয়ে আসছেন নেতানিয়াহু। ২০২৩ সালের ৭ অক্টোবরের আগেও বারবার এই উপত্যকার মানুষের রক্তে হাত রাঙিয়েছেন কট্টরপন্থী ইহুদি নেতা। এই স্বীকৃতি হয়তো নিকট ভবিষ্যতে একটি ফিলিস্তিন রাষ্ট্রের জন্ম ঘটাবে না, কিন্তু যুদ্ধাপরাধ আদালত সহ আন্তর্জাতিক নানা ফোরামে নিপীড়িত ফিলিস্তিনের পক্ষে সমর্থন বাড়াবে। সেই সাথে কোনো বাধা ছাড়াই গাজা উপত্যকা দখলে নেয়ার ইসরায়েলি প্রচেষ্টাও চাপের মুখে পড়বে। সাবিনা সুলতানা, স্টার নিউজ।